বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে কতটুকু জানেন আপনি? তার নবাবী লাভ এবং প্রাসাদ ষড়যন্ত্রের কারণে পলাশীর প্রান্তরে তার পরাজয় এবং তার জীবনাবসান হয়তো কম বেশি আমরা জানি, কিন্তু তার পরবর্তী ইতিহাস, হ্যাঁ, নবাবের কন্যা উম্মে জোহরার কথা কম বেশি আমরা জানি। এই সন্তান ছিল সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী লুৎফুন্নেসা বেগমের। তিনি ছিলেন সিরাজের মা আমেনা বেগমের একজন হিন্দু পরিচারিকা। তার নাম ছিল রাজকুনওয়ার। পরে সিরাজ তাকে বিয়ে করেন এবং নাম রাখেন লুৎফুন্নেসা বেগম। তবে সিরাজের যে এক অবৈধ পুত্র সন্তান ছিল তার কথা কি আমরা জানি? নবাব সিরাজউদ্দৌলার সেই অবৈধ পুত্র সন্তানের কথায় ইতিহাসের পাতায় অজানা কারণে চাপা পড়ে রয়েছে। চলুন আজকের এই ভিডিওতে সেই সন্তানের মাকে, কীভাবেই বা তার আগমন এবং পরবর্তীতে তার বংশধররা কে কোথায় রয়েছেন সব জেনে আসা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। 18 বছর বয়সে সিরাজ বাংলার সিংহাসনে বসেন। তিনি নবাব হওয়ার পর যে দুইজন মানুষকে সবচেয়ে কাছের ভেবেছেন তাদের মধ্যে একজন মোহনলাল। আসল নাম মোহনলাল রায়। কলকাতার হিন্দু কায়স্থ ছিলেন তিনি। খুব অল্প দিনেই নবাবের আস্থাভাজন হয়ে যান তিনি। কাশ্মীর থেকে আগত মোহনলাল ছিলেন নবাব সিরাজউদ্দৌলার একজন পেশকার। মোহনলালের কন্যার বিয়ে হয়েছিল নবাবের এক সেনাপতির সঙ্গে। এদিকে মোহনলালের এক বোন ছিল, তার নাম ছিল মাধবী। আদর করে তাকে ডাকা হতো হীরা। মূলত তিনি ছিলেন অসম্ভব রূপবতী। এই রূপের কারণেই তাকে সবাই হীরা বলে ডাকত। কাশ্মীর থেকে আগতা হীরার রূপে মুগ্ধ হলেন সিরাজউদ্দৌলা। মোহনলালের বোন হীরার সঙ্গে সিরাজউদ্দৌলার অন্তরঙ্গতা হলো। ক্রমেই বাড়তে লাগলো তাদের ঘনিষ্ঠতা। সময়ে অসময়ে সিরাজউদ্দৌলা ছুটে যেতেন হীরার কাছে। হীরা কিন্তু নবাবের গুপ্তচরও ছিলেন। ধারণা করা হয় হীরাই ছিলেন বাংলার প্রথম নারী গুপ্তচর। নিজের জীবন বাজি রেখে নবাবের জীবন রক্ষা করেছেন তিনি বহুবার। ঘনিষ্ঠতার ফলস্বরূপ হীরার গর্ভে সিরাজের এক অবৈধ পুত্র সন্তান জন্মগ্রহণ করে। যথারীতি হীরার কাছে যাওয়া বন্ধ করে দিলেন সিরাজউদ্দৌলা। তিনি জানতেন বৃদ্ধ আলীবর্দী খাঁ এই সংবাদ পেলে ভীষণ ক্রুদ্ধ হবেন। সিরাজউদ্দৌলা হীরাকে সন্তানের কথা গোপন রাখতে বললেন, কোনোভাবেই যেন এই কথা আলীবর্দী খাঁর কানে গিয়ে না পৌঁছায়। সিরাজের গোপন হেফাজতে বেড়ে উঠতে লাগলো সেই সন্তান। কিন্তু সিরাজ জানতেন পুত্র বড় হচ্ছে, খবর বেশি দিন গোপন রাখা যাবে না। আলীবর্দী খাঁ যে কোনো দিন জেনে যাবেন। তাই একদিন সকালবেলা সিরাজউদ্দৌলা হীরার কাছে এসে বললেন, পিতা পুত্র ঘোড়ায় চড়ে ঘুরে আসি। খুশি হয়ে হীরা পুত্রকে নতুন জামা পরিয়ে সাজিয়ে তুলে দিলেন সিরাজউদ্দৌলার হাতে। সিরাজ পুত্রকে নিয়ে গেলেন ফাঁকা মাঠের ভেতরে। তাকে ঘোড়ার উপর বসিয়ে বেঁধে দিলেন। তারপর ঘোড়ার শরীরে তীর ছুঁড়ে মারলেন। তীরবিদ্ধ ঘোড়া পিঠের উপর সিরাজউদ্দৌলার পুত্রকে নিয়ে তীব্র বেগে ছুটে চলল। খবর পেয়ে ছুটে এলেন হীরা। কিভাবে তিনি সন্তানকে বাঁচাবেন? হীরা ছুটে গেলেন তার ভাই মোহনলালের কাছে। মোহনলাল নিজের ঘোড়া ছুটিয়ে দিলেন সিরাজউদ্দৌলার ঘোড়া যেদিকে গেছে সেই দিকে। তীরবিদ্ধ আহত ঘোড়ার নাগাল পেয়ে তিনি ঘোড়া থামালেন। হীরার কোলে ফিরিয়ে দিলেন তার প্রাণপ্রিয় সন্তানকে। এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হলেন মোহনলাল। তিনি সিদ্ধান্ত নিলেন পরিবারের সবাইকে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাবেন। এই খবর গেল আলীবর্দী খাঁর কানে। বহুদর্শী আলীবর্দী খান বুঝতে পারলেন এই সাহসী, সৎ এবং বিশ্বস্ত লোককে পরিত্যাগ করলে বিপদটা সিরাজেরই। জেনে গেলেন সিরাজ আর হীরার কথা, বাদ রইল না অবৈধ পুত্রের কথাও। তাই ইমামের সঙ্গে আলোচনা করে মীমাংসার একটি সূত্র বের করেন। হীরা ইসলাম গ্রহণ করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। হীরা ইসলাম গ্রহণ করলেন। তার নতুন নাম হলো আলেয়া। তারপর ইসলামিক রীতি অনুযায়ী সিরাজের সঙ্গে আলিয়ার বিবাহ সম্পন্ন হলো। আলীবর্দী খাঁর সিদ্ধান্ত অনুযায়ী সিরাজের পুত্রের দায়িত্ব মোহনলালকেই গ্রহণ করতে হয়। হীরাঝিল এই সিরাজ পত্নীর নামই। এখানে সিরাজ ও হীরার বিয়ে হয়েছিল বলে জানা যায়। পলাশীতে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের সেনাবাহিনী যখন বিভ্রান্ত ও বিপর্যস্ত, তখন মোহনলাল বুঝতে পারলেন ইংরেজ সৈন্যরা এবার নবাব পরিবারের সবাইকে আটক করবে। তারা সিরাজউদ্দৌলা আর তার বংশধরদের হত্যা করবে। মোহনলাল যুদ্ধক্ষেত্র থেকে চলে এলেন। চারিদিকে তখন হই হুল্লোড়, আর্তের বাঁচার আকুতি, হত্যা, চিৎকার। মোহনলাল ইংরেজ গুপ্তচরদের বিভ্রান্ত করতে রটিয়ে দিলেন তিনি যুদ্ধে আহত হয়েছেন। মোহনলালের যুদ্ধে জখম হওয়ার খবর দাবানলের মতো দ্রুত
ছড়িয়ে পড়ল। মোহনলাল ছুটে গেলেন সিরাজউদ্দৌলার প্রাসাদে। তিনি সিরাজের শিশুপুত্রকে নিয়ে পালালেন। তার সঙ্গে রইল আরও দুজন বিশ্বস্ত সাথী, বাসুদেব আর হরানন্দ। তারা পালাতে পালাতে আশ্রয় নিলেন ময়মনসিংহের বোকাইনগর দুর্গে। সাথী বাসুদেবের কাকা বিনোদ রায়ের কাছে শিশুটিকে রেখে তার নিরাপত্তা বিধান করলেন মোহনলাল। মোহনলাল সন্ন্যাসীর ছদ্মবেশে ময়মনসিংহের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর বড় ছেলে কৃষ্ণ কিশোর চৌধুরীর কাছে গেলেন। তাকে 6 বছরের শিশু সন্তানকে দত্তক নেবার কথা বললেন। জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর 2 ছেলে, কৃষ্ণ কিশোর আর কৃষ্ণ গোপাল। ছোট ছেলে কৃষ্ণ গোপাল 2বার বিয়ে করলেও তার কোনো সন্তান হয়নি। কৃষ্ণগোপাল সন্তান দত্তক নিতে রাজি হলেন। কৃষ্ণগোপাল জানতে চান এটি কার সন্তান। মোহনলাল শিশুর সত্যিকারের পরিচয় গোপন করে বললেন, বাসুদেবের কাকা বিনোদ রায়ের 2য় সন্তান। কৃষ্ণ কিশোর কিংবা কৃষ্ণগোপাল কেউ জানতে পারলেন না তারা সিরাজউদ্দৌলার পুত্রকে দত্তক নিচ্ছেন। কৃষ্ণগোপাল বিরাট অনুষ্ঠানের আয়োজন করলেন। পুত্র দত্তক নেওয়ার অনুষ্ঠানে তিনি জমিদারের সবাইকে নিমন্ত্রণ জানালেন। পুত্রের নাম রাখলেন যুগল কিশোর রায় চৌধুরী। সিরাজপুত্রের নয়া নামকরণ হয় যুগল কিশোর রায় চৌধুরী। এভাবেই নতুন করে যাত্রা শুরু করে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার বংশ, যা অনেকেরই অগোচরে ছিল। সেনাপতি মোহনলালের 2 বিশ্বস্ত সঙ্গী বাসুদেব এবং হরানন্দ ছাড়া এই বিষয়ে কেউই কিছু জানতেন না। শ্রীকৃষ্ণ রায়চৌধুরীর পুত্র কৃষ্ণগোপাল 2বার বিয়ে করলেও কোনো সন্তান হয়নি। বেশ আদরেই তার পরিবারে বড় হয়ে ওঠেন যুগল কিশোর রায়চৌধুরী। শুধু তাই নয়, বেশ দাপটের সঙ্গে সামাল দিয়েছেন ময়মনসিংহের জমিদারি। যদিও পরবর্তী সময়ে কৃষ্ণগোপালের 2 স্ত্রী যুগল কিশোরের প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হন এবং বিরোধ শুরু হয়, যা আদালত পর্যন্ত গড়ায়। এই সময় নিজের প্রকৃত পরিচয় সম্পর্কে জানতে পারেন যুগল কিশোর চৌধুরী। জানতে পারেন তিনি আসলে নবাব সিরাজউদ্দৌলার পুত্র। তার 2 পালিত মা তাকে ইংরেজদের কাছে ধরিয়ে দিতে পারেন, সেই আশঙ্কাও ছিল যুগল কিশোরের মনে। আর ইংরেজরা জানতে পারলে কখনোই সিরাজপুত্রকে বাঁচিয়ে রাখবে না। সেই কারণে শ্রীহট্ট জেলায় গিয়ে আত্মগোপন করেন যুগল কিশোর। ফরিদপুর জেলার জাপুর গ্রামের ভট্টাচার্য পরিবারের রুদ্রাণী দেবীকে বিয়ে করেছিলেন যুগল কিশোর রায় চৌধুরী। তার গর্ভেই হরকিশোর ও শিবকিশোর নামে 2 পুত্রের জন্ম হয়। একই সঙ্গে জন্ম নেয় আরও 4 কন্যা, অন্নদা, বরদা, মুখ্যদা এবং মুক্তিদা। শিবকিশোরের আয়ু খুব বেশি দিন ছিল না। শিবকিশোর রাজশাহী জেলার ব্রিকুৎসা গ্রামের কাশীনাথ মজুমদারের মেয়ে ভাগীরথী দেবীকে বিয়ে করেন। তার গর্ভে কৃষ্ণমণি নামে এক কন্যার জন্ম হয়। কৃষ্ণমণির অল্প বয়সেই মৃত্যু হয় পিতা শিবকিশোরের। রুদ্রাণী দেবীর 2 পুত্র সন্তানের মৃত্যু ঘটলে যুগল কিশোর ফের বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী যমুনার গর্ভে জন্ম নেয় পুত্র প্রাণকৃষ্ণনাথ রায় চৌধুরী। শেষ জীবনে এই পুত্র সন্তানকে নিজের জন্মের ইতিবৃত্ত বলে গিয়েছিলেন যুগল কিশোর। একই সঙ্গে অবগত করেছিলেন ইংরেজদের থেকে এই নিজেদের প্রকৃত পরিচয় গোপন রাখতে। 1811 থেকে 1812 সালের মধ্যে মৃত্যু হয় যুগল কিশোরের। এরপর প্রাণকৃষ্ণনাথ রায় চৌধুরীর মাধ্যমে এগিয়ে যেতে থাকে সিরাজউদ্দৌলার বংশ। প্রাণকৃষ্ণনাথ রায় চৌধুরীর প্রথম পুত্র কাজল 12 বছর বয়সে মারা যায়। দ্বিতীয় পুত্র সৌরীন্দ্র কিশোর রায় চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। এই বিষয়টি জেনে অত্যন্ত আতঙ্কিত হয়েছিলেন প্রাণকৃষ্ণনাথ। পুত্র সৌরীন্দ্র কিশোরকে নিজেদের পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত করে এই সকল বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। পিতার পরামর্শে এবং ইংরেজদের থেকে বাঁচতে নাম বদল করে লেখাপড়ায় মন দেন তিনি। সৌরীন্দ্র কিশোর নাম বদল করে প্রথমে প্রসন্নচন্দ্র রায় চৌধুরী এবং পরে প্রসন্ন কুমার দে বলে পরিচিত হন। স্কলারশিপ পেয়ে 1848 সালে হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময়ই হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়েছিল। প্রসন্ন কুমার দে ওরফে প্রসন্নচন্দ্র চৌধুরী ওরফে সৌরীন্দ্র কিশোর রায় চৌধুরী 3টি বিয়ে করেন। প্রথম স্ত্রী ত্রিপুরেশ্বরী দেবীর গর্ভে 1টি, দ্বিতীয় স্ত্রী মোহিনীর গর্ভে 2টি এবং তৃতীয় স্ত্রী হিরণময়ীর গর্ভে 6 পুত্র ও 1 কন্যা সন্তান জন্ম নেয়। প্রথম স্ত্রী ত্রিপুরেশ্বরী দেবীর গর্ভে জন্ম নেওয়া প্রসন্ন কুমার দের সন্তানের নাম হল উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় একটি নাম। সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদাদা ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তবে এখনকার সেই ধারা নিয়ে বেশি মাথা ঘামায় না কেউ। তবে চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের বর্তমান প্রজন্মের দিকে দেখলেই সিরাজউদ্দৌলার সেই অবৈধ সন্তানের বংশ পাওয়া যায়। যদিও এটি একদিক থেকে সিরাজউদ্দৌলারই বংশধরই বলা হয়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।